আজকে আমরা যেগুলো পড়বো এগুলো সম্পর্কে তোমরা আগের ক্লাসও কিছু না কিছু না ধারণা নিয়ে আসছো, যে আমরা আহ হাড় বা আমাদের শরীরের যে কাঠামো, শরীরের যে আমাদের কাঠামো যেটা দেয়, মানে আমরা যে মানুষ আকৃতির একটা কাঠামো, সেই কাঠামোটা দেয় হইলে আমাদের অস্থি। ঠিক আছে, যদি অস্থি না থাকতো তাহলে একটা মাংসপিণ্ডের মতো পড়ে আছে, বস্তার মতো পড়ে আছে এরকম মনে হইতো আমাদের, কোনো কাঠামো থাকতো না। কারণ আমাদের যে হাড়ের সাথে যে জিনিসগুলো লেগে আছে আমাদের, আমাদের বলো ত্বক বলো, আমাদের মাংসপিণ্ড বলো, তারপর আমাদের ধরো বিভিন্ন অঙ্গাণু, লিভার, পাকস্থলী বা যাই হোক না কেন, এগুলা কিন্তু তোমার খুবই নমনীয় জিনিস, মানে খুবই সেন্সিটিভ বা একদম নরম জিনিস দিয়ে গঠিত। এগুলা কি তোমার কখনোই একটা কাঠামো গঠন করতে পারতো না, এগুলা জাস্ট নিচে পড়ে থাকতো। সবকিছুই আমাদের এই কঙ্কালের জন্য হচ্ছে। আচ্ছা, আমাদের ডিরেক্ট শেয়ার করলে এই অপশনটা আসে, আমি আবার শেয়ার করতেছি। শেয়ার স্ক্রিন দিলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, ঠিক আছে, আরেকজন আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখো, আমরা যেটা বলতেছিলাম, এই হাড় আমাদের অস্থি আমাদের এই কাঠামোটা দেয় আর কি। ঠিক আছে, তো অস্থি আমাদের মেইনলি, অস্থি আমাদের কাঠামোটাতে, আর তরুণ অস্থি কিছু জিনিস আছে, কিছু নরম হাড় আমাদের লাগে কিছু কিছু জায়গায়, আমাদের কিছু হাড়কে তোমার নমনীয় করার প্রয়োজন পড়ে, বা তোমার ধরো নরম কিছুর প্রয়োজন পড়ে, তখন আমরা সেখানে তরুণ অস্থি দেখা যায়, ওইখানে আমরা তরুণ অস্থি দেখতে পাই। বা আরো কিছু জিনিস দেখতে পাই, লিগামেন্ট দেখতে পাই। ঠিক আছে, লিগামেন্ট জিনিসটা হলো তোমার দুইটা হাড় কিন্তু নিরেট জিনিস। এখন তুমি যদি ধরো দুইটা লোহাকে তুমি বসাইতেছো, একটার উপর একটা বসাইতেছো, এবং দুইটা লোহা সবসময় মুভ করতেছে, অনেকটা এরকম যে আমি কিন্তু আমার হাতকে অলওয়েজ মুভ করতেছি, আমি কোনোইটাকে অলওয়েজ ভাঁজ করতেছি, আবার টান করতেছি। পায়েরটাও চিন্তা করো তুমি, পাটাকে টান করে কিছুক্ষণ শুয়ে থাকতেছো, কিছুক্ষণ আবার ভাঁজ করে শুয়ে থাকতেছো। এই যে হাড়ের মধ্যে হাড়ের যে ঘর্ষণ আছে, এই ঘর্ষণ এড়ানোর জন্য লিগামেন্ট থাকে, তাদের জয়েন্টটা, একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের জয়েন্টের লিগামেন্ট থাকে, তরল পদার্থ থাকে। এগুলা মিলে, সবকিছু মিলে একটা কাঠামো দিতে হবে, নাহলে কিন্তু হাড়ের মধ্যে ঘর্ষণ হইতো, হাড় ক্ষয় হয়ে যেত, তুমি অবশ্যই এটা থেকে ব্যথা বা পেইন বা একটা কিছু হইতো। তো ওগুলা বিভিন্ন জিনিস না, হাড়ের তো হোক, হাড় থাকলেই হবে না, হাড়ের মধ্যেও কিছু কিছু কাঠামোটা থাকতে হবে। তো আমরা অস্থি আর তরুণ অস্থি নিয়ে এখন পড়বো। অস্থি হলো আমাদের নিরেট জিনিস, সবচেয়ে সুদৃঢ়, আমাদের দেহের সবচেয়ে সুদৃঢ় বস্তু হলো অস্থি। এখন সবচেয়ে সুদৃঢ় বলতে আবার সবচেয়ে শক্তও বলতে পারবো না, আমাদের দেহের সবচেয়ে শক্ত যে জিনিসটা বলতে পারবা কেউ? আমি দুইজনের অ্যান্সারটাই শুনতে চাই, আমাদের দেহের সবচেয়ে শক্ত জিনিস কোনটা বলতে পারবা? স্যার মালিহা? দাঁত। হ্যাঁ, দাঁত। এই দাঁত ইস্পাতের মতো শক্ত আমাদের। ঠিক আছে, দাঁতটা সবচেয়ে শক্ত, এর মতো শক্ত নেই, মানে হাড় থেকেও শক্ত আমাদের দাঁত। ঠিক আছে, তুমি দাঁত পড়ে যায়, ঠিক আছে, দাঁতের জয়েন্ট থেকে পড়ে যায়, বাট দাঁত কিন্তু ভাঙা অত সহজ না। ঠিক আছে, খুবই কঠিন দাঁত ভাঙা। ঠিক আছে, দাঁত ভাঙা আর দাঁত পড়ে যাওয়া কিন্তু সেম জিনিসটা। ওকে, আমরা দাঁত পড়ে গেলে বলি যে দাঁত ভেঙে গেছে, ওরকম না, আসলে দাঁত পড়ে যায়, দাঁত ভাঙাটা অত সহজ না। ইস্পাতের মতো কঠিন ওইটা। ঠিক আছে, অনেকটা তোমার বাঁশের মতো, বাঁশকে কঠিন মনে হয় না, কিন্তু বাঁশের দৃঢ়তা, কাঁচা বাঁশের দৃঢ়তা ইস্পাতের মতো কঠিন। ঠিক আছে, কাঁচা বাঁশের দৃঢ়তা তুমি চাইলে একটা বাঁশকে মুচড়ায় ভাঙা ফেলতে পারো না, ওই রকমই দাঁত ওই রকম। আচ্ছা, অস্থি হলো সবচেয়ে সুদৃঢ় বস্তু, দৃঢ়তা একটা বজায় রাখে। ঠিক আছে, শক্ত বলবো না, দৃঢ়তা, একটার পর একটা কাঠামো, একটার উপর একটা সজ্জিত, এমন ভাবে সজ্জিত আছে যে তোমার কোনো ঝামেলা হয় না, বড় কোনো অ্যাক্সিডেন্ট না হলে ঝামেলা হয় না। তুমি যদি, হ্যাঁ, তুমি পড়ে গেছো, তুমি ফ্লোরে পড়ে গেছো, তুমি গাছ থেকে পড়ে গেছো, বা তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন হয়তো খুব এক্সট্রিম কেসে চলে গেলে তুমি কি করতে পারো, সেখানে তোমার একটা প্রবলেম হইতে পারে। বাট নর্মাল অবস্থায় যদি তুমি নর্মাল কন্ডিশনে থাকতে পারো সবসময়, যদিও থাকতে পারি না, আমাদের অনেক সময় মচকায়, অনেক সময় হাত, আমরা দেখবো ক্লাসের লাস্ট শেষের দিকে আমরা দেখবো যে কিভাবে মচকায়, কিভাবে ভাঙে, ওগুলা দেখবো আমরা, বাট নর্মালি এগুলো ইয়ে থাকে। আচ্ছা, আমাদের এই অস্থির মেইনলি, আমাদের তো সৃজনশীল তো সবকিছু থেকে সৃজনশীল আসে না, কিছু কিছু জায়গা থেকে সৃজনশীল আসে, বাকি জিনিসগুলো আমাদের জানার জন্য আর নৈমিত্তিকের জন্য। জানার জন্য বলতে অস্থির যেমন তোমার ধরো বিভিন্ন দুইটা অংশ দিয়ে গঠিত, একটা জৈব আর একটা অজৈব, এই পদার্থ গঠিত হয়ে তোমার আকারটা ধারণ করে। জৈব অংশের মধ্যে কোলোজেন, অ্যাসমিউরেট, মানে তোমার ওই যে তোমরা পড়ছো না, বায়োকেমিস্ট্রি পড়ছো না, বায়োকেমিস্ট্রি থেকে কিছু কিছু যৌগ আর কি মিলে জৈব অংশটা গঠিত হয়। ঠিক আছে, ওইখানে হলো বায়োকেমিস্ট্রি। আর অজৈব যৌগ যেগুলো জৈব যৌগ না, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এগুলো হলো অজৈব যৌগ, এগুলোও হাড়ের মধ্যে থাকে। ক্যালসিয়াম, হাড়ের মধ্যে তো ক্যালসিয়াম থাকে, এটা আমরা জানি। ক্যালসিয়াম আমরা হাড়ের কোনো সমস্যা হইলে, এখন আমার ছোটবেলায় একটা সমস্যা হয়েছিল যে আমার হাঁটতে সমস্যা হইতো একটু, তো তখন আমাকে ওই ক্যালসিয়ামের ওষুধগুলো বেশি খাইতে হয়েছে, কারণ ক্যালসিয়ামের হাড়ের দৃঢ়তা বাড়ে, মানে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ায় দেয়। শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়াম তো একদম ডিরেক্ট তোমাকে ক্যালসিয়াম দিবে না, ক্যালসিয়ামের বিভিন্ন ট্যাবলেট বলতে ক্যালসিয়াম কার্বনেট থাকবে, ক্যালসিয়াম ফসফেট থাকবে, একটা মিক্সচার থাকে, ওই মিক্সচারটা খাওয়ানো হয় যাতে আস্তে আস্তে। তো আমরা
এই এর মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন, মানে এটার ম্যাট্রিক্স যেটা মানে এই হাড়ের যে গঠনটা, এটার মধ্যে তিনটা অস্থি কোষ থাকে তিনটা। একটা হলো অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এই কোষ, বিভিন্ন ধরনের কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষের বিভিন্ন ধরনের কাজ আছে। অত ডিপে তো তোমাদের বইতে যায় নাই, যতটুকু গেছে ততটুকু পড়বা। ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা থাকলে তোমরা আরো জানতে পারবা। তোমাদের হয়তো অনেকের ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা আছে, তখন তোমরা আরো জানতে পারবে। তো এই, আর একটা টিস্যু থাকে, টিস্যুটার নাম, এটা ইম্পর্টেন্ট, পেরিঅস্ট্রিয়াম নামক একটা টিস্যু থাকে, যোজক টিস্যু নির্মিত পাতলা মসৃণ আবরণটা অস্থিকে ঘিরে রাখে। হ্যাঁ, এটা বলা কঠিন, বাট তোমরা হয়তো দেখছো, কি জানো, গরুর কুরবানি দেখছো, তোমাদের কুরবানি দিলে বা গরু দেখছো, তখন তোমরা যে হাড় থেকে দেখবা যে হাড়ের উপর একটা মসৃণ একটা আবরণ থাকে। যে যদি কাছ থেকে দেখে থাকো বা নিজে ধরো একটু কাছ থেকে দেখে থাকলা, তখন এটা করতে পারবা। বাট রান্না করার পর বা পিস পিস করার পর ওগুলো ওইভাবে দেখা যায় না। পুরো আস্ত হাড়ের মধ্যে এটা দেখা যায় একটা পাতলা একটা মসৃণ একটা আবরণ থাকে, স্বচ্ছ আবরণ থাকে। ওই আবরণটা হলো একটা টিস্যু, টিস্যুটার নামটা কি, পেরিওস্ট্রিয়াম। এটা মনে রাখবা, হাড়ের টিস্যুটার নাম হলো কি, পেরিওস্ট্রিয়াম নামক টিস্যু দিয়ে আবদ্ধ থাকে। আর এটা হলো কি কাঠামো নির্মাণ করে পুরো হাড়ের মধ্যে। তো এই টিস্যুটা থাকে আর কি, তোমার হাড়ের মধ্যে একটা আবরণ। ওই আবরণের পরেই তোমার কি, বিভিন্ন মাংসপিণ্ডটা জোড়া লাগতে থাকে, ওই আবরণ দিয়ে জোড়া লাগে মাংসপিণ্ড। বাট মাংসপিণ্ড এবং হাড়ের মাঝখানে তোমার এই পেরিঅস্টিয়াম নামক তন্তু জোড়ক টিস্যু নামক পাতলা এবং মসৃণ একটা আবরণ থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা অস্থি নিয়ে আরো কিছু জানবো। আমরা অস্থির আমরা বিভিন্ন গঠন, আমরা অস্থি কয়েক ধরনের অস্থি আছে, একটু স্পঞ্জি অস্থি আছে, নিরেট অস্থি আছে। আচ্ছা, স্পঞ্জি অস্থি আর নিরেট অস্থি, এটাও দেখাচ্ছি আমি। স্পঞ্জি অস্থি, নিরেট অস্থি মানে কি, অস্থির গঠন আমরা এটা একটু দেখবো, স্পঞ্জি অস্থি কোনগুলা, নিরেট অস্থি কোনগুলা। এটাও তোমরা দেখছো, মুরগি খাইছো, মুরগির হাড় দেখছো, অনেকে মুরগির হাড়ও খাইতে পছন্দ করে। আমি নিজেও হাড় খাইতে পছন্দ করি, হাড়ের যে নরম অংশটা ওইটা খাইতে পছন্দ। দেখবা যে হাড়টা ভাঙলে লাল লাল কিছু জিনিস পাওয়া যায়, ওগুলো হলো স্পঞ্জি অস্থি। আর একটা আছে কিছুটা নিরেট, ওগুলা নিরেট গুলো অনেক শক্ত হয়, নিরেট অস্থি। এই যে একটা নিরেট অস্থি, নিরেট অস্থির মধ্যে কি কি থাকে, ওই স্পঞ্জি অস্থি থাকে, আবার নিরেট অস্থি থাকে। মাঝখানে স্পঞ্জি, কিছু কিছু স্পঞ্জি অস্থি থাকে, যেমন মাঝখানে যে স্পঞ্জ, স্পঞ্জের মধ্যে অস্থিটা স্পঞ্জের মতো থাকে। তারপর আবার অস্থি মজ্জা থাকে, অস্থি মজ্জা, হ্যাঁ, বিভিন্ন প্রাণীর থেকে অস্থি মজ্জা, ডিসকভারি চ্যানেল দেখলে এগুলো খুব ভালো দেখা যায়। মাঝখানে অস্থি মজ্জা থাকে, স্পঞ্জি অস্থি থাকে, বাইরে যে নিরেট অংশটা থাকে ওইটাকে আমরা নিরেট অস্থি বলি। এইটাই আর কি অস্থি দিয়ে গঠিত। তো নিরেট অস্থির এই যে মাঝখান দিয়ে কিছু জিনিস থাকে যেগুলোকে হার্বেশিয়ান নালী বলে, মানে এই একটার পর একটা পরতের পর পরতের এই নালীগুলা বসে বসে নিরেট অস্থিটা কি করে, গঠন করে। স্পঞ্জি অস্থির মধ্যে কোনো হার্বেশিয়ান নালী থাকে না, একটা স্পঞ্জের মতো। আহ মানে তোমার ধরো স্পঞ্জ, জানো স্পঞ্জ কি, বা তোমার ধরো একটা তুলার মতো একটা জিনিস থাকে, বাট একটু শক্ত, অতটাও নরম না। ঠিক আছে। বাট এই হার্বেশিয়ান নালীটা থাকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হার্বেশিয়ান তন্ত্র বলা হয়, নালীর ঢালি মিলে এটাকে বলা হয় হার্বেশিয়ান তন্ত্র বা হার্বেশিয়ান নালী। এই জিনিসটা থাকে কোথায়, নিরেট অস্থিতে থাকে। আর স্পঞ্জ যেটা আছে ওইটার মধ্যে তোমার কি থাকে না, এই হার্বেশিয়ান তন্ত্রটা থাকে না। ঠিক আছে। হার্বেশিয়ান তন্ত্রটা খুব কঠিন, বা নালীগুলো একটা বেষ্টনীর মতো করে এটা গঠন করে। এই হাড়ের মধ্যে তারপর কি তোমার বিভিন্ন ধরনের কি আসবে, হাড় দিয়ে তোমার কি, আহ জানি ধমনী গুলা হাড় দিয়ে পাস হয়, বা হাড়ের মধ্যে কি থাকবে, ধমনী থাকবে, শিরা থাকবে, লসিকা থাকবে। আমরা এই লসিকা টসিকা এগুলো আগেই দেখছি আমরা, লসিকা কি জিনিস বা লসিকা, শিরা কি জিনিস। শিরা এক ধরনের রক্ত পরিবহন করে, ধমনী আরেক ধরনের রক্ত পরিবহন করে। যেখানে শিরা আছে সেখানে ধমনীও আছে, কারণ ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর শিরাটা কি করে তোমার, শিরাটা হইলো তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একটা জায়গায় ডিফারেন্স আছে, যেটা হলো পালমোনারি শিরা হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, আর পালমোনারি ধমনীটা হলো কি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। ওই জায়গায় জাস্ট চেঞ্জ, বাট বাকি সব ধরনের ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আর সব ধরনের শিরা কি করে, তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। ঠিক আছে। তো এগুলা আমরা নালী বা আড়াআড়ি নালী, কতগুলা নালী থাকে এগুলা দেখবো আমরা। এগুলা এগুলা তো দেখতেই পাচ্ছ একটা হাড়ের গঠন, কি কি অংশ থাকে। অতটা ডিরেক্ট, অতটা ডিটেলসে তোমার জানতে হবে না, জাস্ট একটা হাড় কি কি থাকে, হাড়ের মধ্যে কি কি থাকে, একটা সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে তুমি এটা মনে রাখলা। কিছু ইম্পর্টেন্ট নৈমিত্তিক দেখলে, ইম্পর্টেন্ট নৈমিত্তিক দেখলে তুমি ওগুলাকে দাগ দিয়ে রাখলা। ঠিক আছে। বা তুমি নৈমিত্তিক তো তুমি বা বই দেখে সবকিছু পড়তে পারো না, হয়তো তুমি একটা টেস্ট পেপার বা দিলা, ওইখানে কি কি নৈমিত্তিক আসতেছে সেগুলো আর কি। সৃজনশীল এখান থেকে কিছু আসার নাই আর কি, যে একটা নিরেট অস্থির গঠন তো চিত্র হয়তো প্র্যাকটিক্যালি এটা আঁকো তোমরা, হয়তো এই যে এই নিরেট অস্থির চিত্রটা প্র্যাকটিক্যালি আঁকো। তো ওইখানে তোমরা আঁকলে ওইখানে তোমরা যেত অস্থির কাজগুলা কি কি। সবচেয়ে বড় কাজ অস্থির দেহের কাঠামো নিয়ন্ত্রণ করবে, পেশি সংযোজন, একটা পেশির সাথে আরেকটা পেশি সংযোজন করে,
পেশির একটা ইয়া করে। এখন তোমার হাতে আছে, ধরো পেশি আছে, তুমি হাতের পেশি থাকার কারণে ওইখানে ঐচ্ছিক পেশি আছে। পেশি সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি জানি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, যেটাকে নড়াইতে পারি সেটাকে ঐচ্ছিক পেশি বলে, যেটাকে নড়াইতে পারি না সেটাকে অনৈচ্ছিক পেশি বলে। এই পেশি পেশি কিন্তু নড়াচড়া করে হাড়ের সাহায্যে। মানে হাড়টা যদি না থাকতো তুমি কিন্তু হাত সোজা করতে পারতা না। তোমার যদি এই অস্থি না থাকতো তুমি কিন্তু হাতকে সোজা করতে পারতা না, বাঁকাইতেও পারতা না। তোমার পেশি থাইকেও কোনো লাভ হইতো না। এই পেশি সংযোজন করে, একটা পেশি তোমার হাতের সাথে তোমার কাঁধের পেশি, তোমার পায়ের পেশি, তোমার চেস্টের পেশি বা বিভিন্ন জায়গার পেশিকে সংযোগ করে কে আমাদের এই অস্থিগুলা, ঠিক আছে। আর এই অস্থিগুলা তোমার নরম অংশকে সুরক্ষা করে। সবচেয়ে এক্সাম্পল দেই, এক্সাম্পল হলো তোমার চেস্টে। চেস্টে তোমার কি হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ড কি তোমার বক্ষপিঞ্জরের ঠিক নিচে থাকে। এখন তোমার ধরো এই যে হৃৎপিণ্ড বা বিভিন্ন এখানে ফুসফুস টুসফুস যা আছে সবকিছুকে কিন্তু তোমার এই বক্ষপিঞ্জরের যে খাঁচাটা, এই খাঁচাটা কিন্তু তোমার ওইটাকে রক্ষা করতেছে। তুমি ওখানে কোনো হঠাৎ করে কোনো কিছু আঘাত করলে এই চেস্টের মধ্যে, এই হাড়ের মধ্যে দিয়ে আঘাত করে, ডিরেক্ট যদি যায় হৃৎপিণ্ড বা ওখানে আঘাত করতো তুমি সাথে সাথে মারা যেতে। এত বড় আঘাত, কিন্তু ওইখানে হাড় ওটাকে কি করতেছে, সুরক্ষিত করে, ঠিক আছে। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের খুলির অস্থি মস্তিষ্ককে রক্ষা করে। তুমি মাথায় ব্যথা পেলে, নর্মাল ব্যথা পেলে কিন্তু তুমি সেটা সেরে যায়। হ্যাঁ, খুব বেশি জোরে আঘাত করলে হাড় ফেটে যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তুমি মারা যাও। বাট নর্মাল যে তুমি একটা এক্সট্রিম কেসে তো আর মানুষ বাঁচানো যায় না, ওইটা তো ইয়ে হয়ে যায়। বাট নর্মাল কেসের কথা চিন্তা করে এগুলা কিন্তু, এই অস্থিগুলো আমাদের অনেক প্রোটেকশন দিতেছে, আমাদের কাঠামো দিতেছে, প্রোটেকশন দিতেছে। আর এটা দূষিত বস্তু নিষ্কাশন করে আমাদের মজ্জাটা, যেটা এই যে মজ্জা টজ্জা, এই মজ্জাগুলো হলো কি দূষিত রক্তকে বহন করে, যেগুলো আমাদের পরবর্তীতে এখানে নিঃশেষ হয়ে যায়। এটা সবচেয়ে মজ্জাকে নিষ্কাশন করে আমাদের। তারপর তোমাদের নিষ্কাশন করে দূষিত রক্তের মধ্যে অনেক ধরনের, তুমি পানি খাও, পানিটা যে 100% পিওর তা না, অনেক সময় পানির মধ্যে আর্সেনিক থাকে, সীসা থাকে, লেড মানে লেড বা সীসা থাকে। লেড কিন্তু খুবই বিষাক্ত। আর্সেনিকের পরিমাণটা বেশি হইলে তোমার একটা রোগ সৃষ্টি করে, আর্সেনিকোসিস। এগুলা কি করে, নিষ্কাশন করার কাজটা করে তোমার এই অস্থি মজ্জার মধ্যে, যে মজ্জা যেটা আছে মজ্জাটা নিষ্কাশন করে, ঠিক আছে। আচ্ছা, আর মজ্জাটাকে আবৃত করে রাখে, এটা সবচেয়ে মানে মজ্জাটা আমাদের খুবই এটা, এটা হলো অস্থির গঠন বা অস্থির বিভিন্ন কাজ সম্পর্কে তোমরা জানলা। এবার আসো তরুণ অস্থি বা কোমল অস্থি, যেগুলো হলো নরম অস্থি, বিভিন্ন জায়গায় এগুলা থাকে। এই টিস্যু ম্যাট্রিক্স বা কন্ড্রিন নামক এক ধরনের অর্ধকঠিন। আচ্ছা, অর্ধকঠিন বলি, অর্ধকঠিন বলতে আমাদের অর্ধকঠিন অর্ধ তোমার তরল, এরকম কিছু আমরা ধরো উদাহরণ দেই। যেমন আমাদের ধরো সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করো। সেমিকন্ডাক্টর কিন্তু পরিবহন অত বেশিও করে না, আবার একদম নাও করে না, মাঝামাঝি একটা কিছু করে। তারপর ধরো পারদের কথা চিন্তা করো। পারদ কিন্তু একটা ধাতু, বাট ওইটা একটা কি ধাতু, তরল ধাতু। বাট বিভিন্ন তরল ধাতু বা আমরা ওইটা করি। তো এরকমই একটা তরুণ অস্থি, অর্ধকঠিন মানে পুরোপুরি কঠিনও না, আবার একেবারে মাংসপিণ্ডের মতো নরমও না, এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক তোমরা জানো, যেটা হলো তোমার একটা রাবারকে ধরো টেনে যদি আমরা ছেড়ে দেই, তাহলে কিন্তু রাবারটা আবার আগের পজিশনে ফিরে আসে। এই যে আগের পজিশনে ফিরে আসার প্রবণতা, এটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপকতা। সে যদি আগের পজিশনে ফিরে আসতে না পারতো তাহলে আমরা এটাকে স্থিতিস্থাপক বলবো না, ঠিক আছে। একটা উদাহরণ দিই, ধরো চুইং গামকে তুমি 2 হাত ধরে টেনে যদি ছেড়ে দাও, সেটা কিন্তু চুইং গামটা আগের পায় না, সেটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, ওইটাকে আমরা স্থিতিস্থাপক বলতে পারবো না। কিন্তু একটা রাবারকে আমি স্থিতিস্থাপক বলতে পারবো, কারণ এটাকে তুমি কি করতেছো, টেনে যদি ছেড়ে দাও, তাহলে তোমার কি হইতেছে, আবার আগের পজিশনে ছিঁড়ে যেতেছে। হ্যাঁ, একটা লিমিট থাকে, ওইটা ছিঁড়ে যায়, একটা পর্যায়ে ছিঁড়ে যায়, বাট ওই লিমিটের আগ পর্যন্ত আর কি এটা কি স্থিতি। এবং এই তরুণস্থ এরকম যে তুমি তরুণস্থকে কি করতে পারো, প্রসারিত করতে পারো, প্রসারিত করলে সেটা আগের পজিশনে ফিরে আসবে। এখন তরুণস্থ যদি প্রসারিত হইতেই থাকতো, তাহলে তো তোমার প্রবলেম হয়ে যেত। এই জন্য এটা স্থিতিস্থাপক। কন্ড্রিন আর কিছু অধীনে আমরা জৈব পদার্থ আছে, প্রোটিন টোটিন মিশে কিছু নাম আছে, নামগুলো জাস্ট একটু মনে রাখো। এই নামগুলা আসলে ওই ল্যাটিন নাম থেকেও দিছে, ইংরেজি নাম কিছু আছে। ল্যাটিন আর গ্রিক নাম হওয়ার কারণে কিছু নাম দেখা যায় যে এগুলো ইংরেজিও না, এগুলো কেমন যেন একটা ওয়ার্ড, ঠিক আছে। ওই ওয়ার্ড গুলা তোমার একটু মনে রাখতে হবে, আর কিছু করার নেই। ওইগুলা প্রোটিনে গঠিত, এগুলা মেইনলি আমরা কোষ, এই 2 ধরনের প্রোটিনে গঠিত। আর এখানে কোষ থাকে, যেটাকে আমরা কন্ড্রোসাইট কোষ বলি, ঠিক আছে। বিক্ষিপ্ত কিছু গহ্বর দেখা যায়, গহ্বর গুলা ল্যাকুনা নামে পরিচিত। এই যে আমরা চিত্র দেখলে বুঝতে পারবো, এই যে দেখো কিছু গহ্বর দেখা যায়, এই গহ্বরকে আমরা ল্যাকুনা নামে পরিচিত, ঠিক আছে। আর একটা ল্যাকুনা একাধিক কন্ডোসাইট বহন করে, কন্ডোসাইট হলো কোষ, ঠিক আছে। এই ল্যাকুনার মধ্যে তোমার কি করে, কন্ডোসাইট গুলো বহন করে, ঠিক আছে। ল্যাকুনা গুলো তরলে পরিপূর্ণ থাকে, আর পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় আবরণে তরুণস্থি আবৃত থাকে। পেরি অস্ট্রিয়াম হলো হাড়ের আবরণ, আর পেরিকন্ড্রিয়াম হলো তরুণস্থির আবরণ, ঠিক আছে।
আচ্ছা, তরুণস্থির কাজগুলা যদি আমরা একটু বলি, তরুণস্থি কি কি কাজ দেয় আমাদের? চাপ টান সহ্য করতে পারে। চাপ টান সহ্য করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমার ধরো তোমার হাতে অনেক সময় টান লাগে, টানে একটু ইয়া করতে পারো তুমি, আবার সেটা আগের পজিশনে ফিরে আসে। হঠাৎ করে তুমি চাপ, দেহে কোনো চাপ অনুভব করলা, সেটাকেও সে কি করতে পারে, সহ্য করতে পারে। ঠিক আছে, কিন্তু একটা লিমিট আছে অবশ্যই, তুমি একটা লিমিটের মধ্যে অবশ্যই করতে হবে। যেমন স্থিতিস্থাপকতা কিন্তু আমরা কি সহ্যতার সীমা বলে, স্থিতিস্থাপক সীমা বলে একটা কথা আছে, যে তুমি একটা রাবারকে টাইনা ছাইরা দিলে সেটা কিন্তু আগের পজিশনে ফিরে আসে। বাট একটা পজিশনে টানতে টানতে যদি তুমি টানতেই থাকো, একটা পজিশনে কিন্তু ছিঁড়ে যাবে, তখন কিন্তু সেটা আর আগের পজিশনে ফিরে আসতে পারবে না। তো একটা লিমিট থাকে, এরকমই তরুণস্থির কিন্তু লিমিট আছে। বাট চাপ টান সহ্য করার জন্য আমরা তরুণস্থিরটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে, হ্যাঁ, নরম অস্থি, বাট তোমার যেখানে খুবই সেন্সিটিভ জায়গা ওইখানে তোমার তরুণস্থি থাকে, সেগুলো তোমার একটা কাঠামো দিতে সাহায্য করে। ঠিক আছে, অস্থি সন্ধিতে অবস্থান তোমার ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। তরুণস্থিটা কোথায় থাকে? অস্থি সন্ধিতে। সন্ধি মানে কি? যোগস্থল। ধরো তোমার হাতের মধ্যে কি আছে, তোমার হিউমেরাস আছে, বা তোমার এটা, তারপরে কি তোমার হিউমেরাস আছে, তারপরে তোমার রেডিও আলনা আছে। এগুলা দুইটা সংযোগ স্থলে আমরা কি করি, তরুণস্থি থাকে, যেটা তোমার কি করে, ঘর্ষণটা আটকায়। কারণ একটা হাড়ের সাথে যদি আরেকটা, তুমি তো পা তো নাড়াইতেই পারতা না। যদি তোমার ধরো পায়ের মধ্যে, ধরো পায়ের ভাঁজটা যেখানে, হাঁটুর ভাঁজটা তুমি যাও যেখানে, সেখানেও কিন্তু তরুণস্থি থাকে। কেন তরুণস্থি থাকে? কারণ তোমার নিচে ওপরে ফিমার আর কি নিচে আছে তোমার কি জানো, রেডিও আলনা যেটা আছে, এই দুইটার মধ্যে তোমার রেডিও আলনা নাকি, হ্যাঁ, টিবিয়া ফিবুলা না রেডিও আলনা, রেডিও আলনা। এই রেডিও আলনা আর কি ফিমারের মধ্যে তোমার মাঝখানে কি থাকে, তরুণস্থি থাকে। কেন থাকে? কারণ ফিমার আর রেডিও আলনার মধ্যে যদি তোমার বারবার ঘর্ষণ হইতো, তুমি কিন্তু পা নাড়াইতে পারতা না, ব্যথায় নাড়াইতে পারতা না, কোনোভাবেই নাড়াইতে পারতা না, পা একদম ফিক্সড হয়ে থাকতো, রোবটের মতো হয়ে থাকতো। ঠিক আছে, তো এগুলা থাকে। আর হইলো মেরুদণ্ডী প্রাণীদের কন্ড্রিকটিক্স মাছের ওখানে ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ড্রিকটিক অন্তঃকঙ্কাল হিসেবে কাজ করে। কন্ড্রিকটিক্স আমরা নরম কঙ্কাল যেগুলো আমরা মাছের ক্ষেত্রে দেখছিলাম অনেক আগে, ওইখানে তোমার অন্তঃকঙ্কাল গঠন করে আর কি। মাছ আমরা দেখছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, এগুলো হলো তরুণস্থির কাজ। আমরা তরুণস্থির প্রকারভেদটা পড়বো। তরুণস্থির চার ধরনের তরুণস্থি আমরা পাই। তো চার ধরনের তরুণস্থি আমরা একটা একটা করে দেখবো। প্রথমে আসে স্বচ্ছ তরুণস্থি, দেখা যায় যেটা, এই ম্যাটটি ঈষৎ স্বচ্ছ, এটা একটু নীলাভ কালার হয় আর তন্তু থাকে না। স্বচ্ছ তরুণস্থি পেরিকন্ড্রিয়ান নামক তন্তুর আবরণে আবৃত থাকে, স্বচ্ছ টাইপের একটু, মানে দেখা যায় এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, মানে খুব বেশি তোমার ইয়া থাকবে না, স্বচ্ছ দেহে। আর তোমরা মানুষ, এখন তো আমি আর মানুষের কোনো তরুণস্থি বের করে দেখাইতে পারবো না, একদম লাইভ দেখাতে পারবো না। তো তোমরা যদি কোনো কোনো পশুর কোরবানি দেখো, এখানে দেখা যায় আর কি, কিছু তরুণস্থি থাকে একদম স্বচ্ছ, মনে হবে যে এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে। ওগুলাকে আমরা স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থি বলি। এটাকে নাম, আরেকটা নাম কি, হায়ালিন তরুণস্থি বলি। তো এগুলো কোথায় থাকে? স্তন্যপায়ী প্রাণী যেমন আমরা, নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র ইত্যাদি প্রভৃতি স্থানে থাকে। ব্যাঙ এবং হাঙ্গরের ভ্রূণে পরিণত দেহে প্রচুর পরিমাণে তরুণস্থি পাওয়া যায়। মানুষের নাকের নাকের দিকে, তারপরে তোমার ধরো শ্বাসনালীর দিকে, মানে তোমার এই ষড়যন্ত্রে যেগুলা যেগুলো আছে, মানে স্বর, মানে স্বর যেটা সৃষ্টি করে বা শ্বাস প্রশ্বাসে যেটা সাহায্য করে, এই দুইটা মানে মুখের দিকে, মুখমণ্ডলের দিকে এই জিনিসটা বেশি দেখা যায়, স্বচ্ছ তরুণস্থি। ঠিক আছে, আচ্ছা, তরুণস্থি পাওয়া যায়। আবার আছে কিছু স্থিতিস্থাপক তরুণস্থি, যেটাকে আরেকটা নাম হলো পিঠ বা তন্তুময় তরুণস্থি। এটা পিঠ বা একটা কঠিন পদার্থ ছড়ানো থাকে পিঠের মতো, ছোপ ছোপ কিছু পদার্থ তোমার ছড়ানো থাকে। ওগুলো হলো তোমার একটু হালকা হলুদ বর্ণের হয়। স্থিতিস্থাপক এগুলো হলো তন্তুগুলা কি, যে পিত্ত তন্তু, মানে একটু ছোপ ছোপ যে তন্তুগুলা থাকে, একটু এই যে দেখো পিত্ত তন্তু, এই যে যে দাগ বরাবর কিছু তন্তু থাকে, এই তন্তুগুলা কি, স্থিতিস্থাপক। আগেরটা কিন্তু স্থিতিস্থাপক ছিল না, সকল তরুণস্থি স্থিতিস্থাপক না। ঠিক আছে, এটা স্থিতিস্থাপক। এই যে তন্তুগুলা যে থাকে, এই তন্তুগুলা কি স্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক হওয়ার কারণে এই তন্তুরা, এটাকে আমরা স্থিতিস্থাপক ইয়া বলি, আমরা তরুণস্থি বলি। এটা কোথায় থাকে? আমাদের কর্ণে, বহিকর্ণে বা পিনা, কানের গঠন মানে আমাদের নেক্সট চ্যাপ্টারে আছে। তোমরা নেক্সট চ্যাপ্টার হয়তো এখন মানে আমাদের শ্রবণ এবং দর্শনের কৌশল, মনে হয় এটা অষ্টম অধ্যায় না নবম অধ্যায় যেন আছে, কোথায় যেন আছে ওইখানে তোমরা। তারপরে আলজিব্বা, আমরা আলজিব্বা নিয়ে দেখছি। ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালীটা তোমরা কোথায় থাকে? কানের মধ্যে থাকে। ওইটা ওইখানে আমরা তরুণস্থি পাই, আমরা এগুলা পাই আর কি। আচ্ছা, আরেকটা আছে শ্বেত তন্তুময়, মানে সাদা সাদা তন্তু কিছু পাওয়া যায়, শ্বেত তন্তু, এই যে একটু সারি সারি তন্তু কিছু থাকে, তন্তু বা তোমার সুতার মতো অনেকটা তন্তু, এগুলাকে আমরা শ্বেত তন্তু থাকে। বিশেষ কয়েকটি সন্ধিতে বা কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে এই ধরনের তন্তু পাওয়া যায়। কোনটা কোথায় পাওয়া যায় এটা একটু মনে রেখো, নবীর থেকে আসে। আচ্ছা, আরেকটা ছিল
ক্যালসিফাইড তরুণস্থি বা চুনময়, এখানে চুন থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে, এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে। আর এই তরুণস্থিটা হলো সবচেয়ে শক্ত, মানে এই যে 4টা তরুণস্থি দেখলাম, এই 4টা তরুণস্থির মধ্যে সবচেয়ে শক্ত তরুণস্থি হলো আমাদের এই ক্যালসিফাইড তরুণস্থি। ঠিক আছে, ক্যালসিফাইড তরুণস্থি থাকে কোথায়? থাকে ওই শক্ত হাড়গুলোর সাথেই, হিউমেরাস ফিমারের সাথে। ফিমারের মস্তক আমরা দেখছিলাম, হিউমেরাস ফিমারের যখন আমরা গঠন দেখছিলাম, মস্তক দেখছিলাম, এখানে প্রত্যেকটার মাথায় একটা করে মস্তক থাকে, ওই মস্তকের মধ্যে আমাদের এই ক্যালসিফাইড তরুণস্থিটা পাওয়া যায়। এখন তোমার অনেক সময় বলে না, ডাক্তারের কাছে যখন যাও, তোমার ধরো হাতে সমস্যা হয়েছে বা পায়ে সমস্যা হয়েছে, তো হাতে সমস্যা পায়ে সমস্যা হইলে তোমাকে অনেক সময় ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়। এই যে এই তরুণস্থি গুলোতে প্রবলেম হওয়ার কারণে তোমার হাতে তোমার পায়ে হাঁটতে অনেক সমস্যা হয়, অনেক সময় অনেকের সমস্যা হয়, তখন তোমাকে ক্যালসিয়াম ট্যাবলেট গুলো দেয়। ক্যালসিয়াম ট্যাবলেট গুলো কেন দেয়? কারণ ওই হিউমেরাস আর ফিমার, মানে আমার হাতের বড় বড় হাড়গুলোর মধ্যে এই ক্যালসিফাইড তরুণস্থিটা পাওয়া যায়। তো এটা যখন কমে যায় বা এটার কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা কোনো কারণে এটা নিঃশেষ হয়ে যায়, তখনই তোমার হাতে বা পায়ে প্রবলেম দেখা দেয়। তখন তোমার ডাক্তারের একটাই এক্স রে করে বা তোমার টেস্ট করে তারপর তোমাকে কি দিয়ে দেয়, ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট গুলা বেশি খাইতে বলে। তোমাকে মুরগি বেশি খাই, মুরগির হাড়টা বেশি খাইতে বলে। তো তখন তোমার বা যেগুলাতে ক্যালসিয়াম আছে সেই সকল জিনিসগুলা খাইতে বলে। কেন খাইতে বলে? কারণ এই যে জিনিসগুলো, এই যে এই তরুণস্থিটা কমে যায়, এই তরুণস্থিটা কমে যাওয়ার কারণে এগুলা তোমাকে খাইতে বলে। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা তোমাদের বইতে একটা সুন্দর একটা করছে, তোমাদের ব্যবহারিক পার্ট একটা দিছে, আমি ছবি তুলে নেই, তোমরা দেখবা। ওই ব্যবহারিক অংশে তোমরা আমি যদি জানি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, এই যে তোমার হাড়গুলা, প্রত্যেকটা হাড়ের ছবি আঁকা লাগতো। হিউমেরাস, ফিমার, কশেরুকা, থেরাসিক কশেরুকা, বিভিন্ন কশেরুকার ছবি, বিভিন্ন হাড়ের ছবি, টিবিয়া, ফিবুলা, রেডিও আলনা, এগুলা আমরা দেখতাম, এগুলো আঁকতে হইতো। তো ওইখানের পাশে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, তো বৈশিষ্ট্যগুলো পড়বো এখান থেকে, সুবিধা আছে। তোমার বইয়ে যেভাবে ব্যাখ্যা করছে, এখানে লাইন বাই লাইন লাইন করে ব্যাখ্যা করছে, এখানে পয়েন্ট আকারে দিয়ে দিছে, তো তুমি ওখান থেকে পারবা। তোমাদের গাজী আজমল স্যারের বইতে ওইটা ভালো মতো দেওয়া আছে। আশা করি সবাই গাজী আজমলই পড়ো সেকেন্ড পেপার, কারণ সেকেন্ড পেপার গাজী আজমলের বইটাই বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা। আজকে আমরা আরেকটা টপিক শুরু করবো, যেটা হলো পেশি টিস্যু। পেশি, আমাদের পেশি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বা মাসেল যেটাকে বলে, পেশি যেটাকে আমরা সংকোচন প্রসারণ ক্ষম একটা অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত। একটার পর একটা তন্তু, এই যে দেখো, এই যে তন্তু 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 নিয়ে গঠিত, এগুলাকে আমরা বলি পেশি। সব পেশিতেই তন্তু থাকে, হৃৎপেশি আছে, ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো এখন আমরা। তো পেশি পেশি টিস্যু আমরা যেগুলো পেশি সাধারণ বৈশিষ্ট্য, মায়োব্লাস্ট নামক এক ধরনের আদিকোষ রূপান্তরিত হয়ে তন্তু লম্বা পেশিকোষ সৃষ্টি করে। এই পেশিকোষকে পেশিতন্তু বলে। প্রতিটি কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, আর সালকোলামা নামক ঝিল্লি দ্বারা আবৃত। ঝিল্লির বাংলা কি? আবরণ। আবরণ দ্বারা, এই আবরণটাকে বলা হয় সার্কোলেমা। ঠিক আছে, এর ভিতরে অসংখ্য সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। ঠিক আছে, সাইটোপ্লাজমও থাকে, নিউক্লিয়াসও থাকে। সার্কোপ্লাজমের মধ্যে সমান্তরাল অবস্থিত অনেকগুলো মায়োফিব্রিল তন্তু থাকে, কিছু তন্তু অবশ্যই থাকবে, কারণ এখানে তুমি এটা নড়াইতেছো, তন্তু থাকবেই তোমার। গুচ্ছবদ্ধ অ্যাক্টিন এবং মায়োসিন, এখানে প্রোটিন থাকে দুইটা, একটা হলো অ্যাক্টিন এবং মায়োসিন, এগুলোও থাকবে। আর পেশি টিস্যু, আর তিনটা টিস্যু পড়বো আমরা, একটা হলো ঐচ্ছিক, অনৈচ্ছিক, আর হৃৎপেশি। আর এগুলাকে পেশি টিস্যু বলে। আর পেশি টিস্যুর মধ্যে কি 95% সরি 75% পানি আর অবশিষ্ট কঠিন পদার্থে গঠিত, এটা একটু মনে রাখো। আচ্ছা, এই এটার কাজটা তো বুঝতেই পারতেছো, চলতে সাহায্য করবে, কারণ পায়ের পেশি যদি তুমি নাড়ায় সামনের দিকে যাও তাহলে তুমি চলতে পারবা। আর সংকোচন প্রসারণে সাহায্য করে, তুমি একটা হাত দিয়ে তুমি সংকোচন প্রসারণ করলাম, এটা আর কি, যেগুলাতে তোমার নড়তেছে, তোমার দেহে যেগুলাকে নাড়াইতে পারতেছো, কিছুটা ইচ্ছাকৃত নাড়াইতেছো, কিছুটা অইচ্ছাকৃত ভাবে নাড়াইতেছো। ঠিক আছে, নড়তেছে, অনবরত নড়তেছে, তোমার হৃৎপিণ্ডটা অনবরত পাম্প করতেছে, তাহলে ওখানে কি পেশি আছে না? অবশ্যই পেশি আছে। পেশি যেখানে নড়তে পারতেছে বা নাড়াইতেছে ইচ্ছা করে বা নিজে নিজে নড়তেছে, ওইখানেই তোমার কি আছে? পেশি আছে। সংকোচন হইতেছে, প্রসারণ হইতেছে। তুমি হৃৎপিণ্ডের কথাই চিন্তা করো না কেন, হৃৎপিণ্ড কি হয়? সংকুচিত হয় আবার প্রসারিত হয়, পাম্প করে। পাম্প করলে কি হয়? সংকুচিত হয়, প্রসারিত করে, কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। তো পাম্প করলে এখানে কি? নড়তেছে, সংকুচিত হইতেছে, প্রসারিত হইতেছে, মানে নড়তেছে, এখানে অবশ্যই কি আছে? পেশি আছে। ঠিক আছে, আচ্ছা। পেশির প্রকারভেদ, পেশি তিনটা ভাগে ভাগ করা যায় গঠন, অবস্থান এবং কাজের তারতম্যের ভিত্তিতে। তিনটা শ্রেণীতে ভাগ করা যায়, মসৃণ বা অনিচ্ছিক পেশি। অনিচ্ছিক পেশির আরেক নাম, এটা মনে রাখতে হবে, মসৃণ পেশি। আর হৃৎপেশি, আমাদের হৃৎপিণ্ডে যেটা থাকে। আর রৈখিক বা ঐচ্ছিক পেশি, এই নাম অপর নামগুলো মনে রাখো। মসৃণ পেশি হলো অনৈচ্ছিক, আর রৈখিক পেশি হলো ঐচ্ছিক। কেন? এটা আমরা একটু পরে দেখবো। এগুলো হলো কি কি? এটা হলো প্রথমে আমরা যেটা দেখি,
অমসৃণ পেশি বা সরি মসৃণ পেশি বা তোমার অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। আচ্ছা, এই পেশিগুলা তোমার একটু তোমার ধরো ব্যাস বা ব্যাসার্ধ নিউক্লিয়াসের সংখ্যা এখানে একটি থাকে। এখানে নিউক্লিয়াস থাকে একটা, ঠিক আছে। নিউক্লিয়াস থাকে একটা আহ চওড়া অংশে, সবচেয়ে চওড়া অংশে এখানে অবস্থান করে, একদম এখানে এই যে মিডলে অবস্থান করে, মানে যে জায়গাটা একদম চওড়া সেখানে। এটা কোথা থেকে আনছে? অন্ননালীর প্রাচীরে। এখন অন্ননালীর প্রাচীরে, অন্ননালী যেখান থেকে খাবারটা নামতেছে, ওইখানে ঐচ্ছিক পেশিও কিছু আছে। তুমি ঢোক গিলো, আবার নিচে যে অনিচ্ছিক পেশিও আছে, দুই ধরনের পেশি এখানে আছে। অন্ননালীর পেছার পেশি প্রাচীর থেকে একটা টিস্যুকে কাইটা এখানে আনছে, ওইটা তোমাকে দেখাইতেছে। তো এই পেশির মানে একদম যেখানে চওড়া সেখানে তোমার কি থাকে? নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এখানে তোমার যে সার্কোলামা যেটা আছে, সার্কোলামাটা আমরা কি বলছিলাম? যে ঝিল্লিটা তেমন স্পষ্ট ভাবে দেখা যায় না। কোষের সাইটোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম মায়োক্রিল তন্তু, মানে সাইটোপ্লাজম থাকে, সেগুলোর মধ্যে অনেক অসংখ্য তন্তু থাকে, যে দেখো তন্তু মায়োফাইবিল তন্তু নামক দিয়ে গঠিত, ঠিক আছে। মায়োফাইবিল আড়াআড়ি আড়াআড়ি রেখা যায় না, একটা সমান্তরাল রেখা যায়, দেখো এই যে দেখো আড়াআড়ি যায় না, এই যে দেখো একটা আরেকটাকে ছেদ করতেছে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে মায়োফাইব্রিল তন্তুগুলা, এটা কিন্তু দেখো সমান্তরাল একটা একটা করে রেখা রেখা এঁকে এঁকে দিচ্ছে, তুমি কিন্তু ক্রস ভাবে কোনো কিছু দিতেছো না এই তন্তুগুলা, ঠিক আছে। এটা কোথায় দেখা যায় এই অনিচ্ছিক পেশিগুলা? অনিচ্ছিক পেশিগুলা দেখা যায় তোমার পৈষ্ঠিক নালী, রক্তনালী, শ্বাসনালী, ইউরিন নালী, জরায়ু বা এই সকল প্রাচীরে তোমার এই পেশিটা পাওয়া যায়। আহ মসৃণ পেশিগুলো মানে এই যে এই অনিচ্ছিক পেশিগুলা কি আহ, তোমার আন্তর্যন্ত্রীয় বলতে কি বোঝায়? ভিতরের দিকে যন্ত্রের মধ্যে থাকে, তোমার বাইরের দিকের কোনো যন্ত্রের মধ্যে। তোমার হাত হইলো বাইরের জিনিস, পা হইলো বাইরের জিনিস, এগুলা তোমার বাইরের জিনিস, এগুলার মধ্যে অনৈচ্ছিক পেশি দেখা যায় না, তো ভিতরের দিকে থাকে, এই জন্য এগুলাকে মাঝে মাঝে ভিসেরাল পেশিও বলে। তাইলে অনৈচ্ছিক পেশির তিনটা নাম পাইলাম, একটা একটা হলো মসৃণ, অনৈচ্ছিক, আর একটা হলো ভিসেরাল। ভিসেরাল কেন বলে? কারণ এটা ভিতরের দিকে ভিতরে থাকে, এই জন্য এটার নামটা দিছে কি ভিসেরাল। কাজ এখানে নিচে লেখানো আছে, সংকোচন প্রসারণ ক্ষমতা দীর্ঘ এবং ধীর এবং দীর্ঘস্থায়ী। হ্যাঁ, আস্তে আস্তে সংকোচন প্রসারণ হয় এখানে এটা। তারপরে কি যাতায়াতের নিয়ন্ত্রণে বা বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে করে। এখন তোমার দেহের মধ্যে দিয়ে রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হইতেছে, এখন তো এটা সংকোচন প্রসারণ কারণে হইতেছে। তাহলে এটা কি বিভিন্ন বস্তুর, তোমার তো রক্তের মাধ্যমে কি যাইতেছে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আরো কত কিছু, মানে প্রোটিন, খাদ্য খাদ্য সবকিছু তোমার যাইতেছে কি রক্তের মাধ্যমে। এগুলা যাতায়াতের নিয়ন্ত্রণ করতেছে কি এই অনিচ্ছিক পেশিটা। খাদ্য বস্তুর টিস্যুর মাধ্যমে পেরিস্টালাইসিস, এখানে প্রক্রিয়ার মাধ্যমে পৌষ্টিক নালীর উপরের অংশে ধাবিত হয়, মানে খাদ্যবস্তু ধাবিত করার কাজটাও এই পেশিটা করতেছে। কোন প্রক্রিয়া? পেরিস্টালাইসিস প্রক্রিয়া। সংকোচন এটা কিন্তু ইচ্ছা নির্ভর না, তুমি খাইতেছো, খাওয়ান কই যাইতেছে, কোথায় যাইতেছে, সেটা কিন্তু তোমার ইচ্ছার উপর না। এটা কিন্তু তোমার তুমি খাওয়া পর্যন্তই তোমার ইচ্ছাকৃত, তুমি গলা দিয়ে গিলতেছো, এটা তোমার এইক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছাকৃত। বাট এরপর কোথায় যাইতেছে সবটাই তোমার দেহ নিয়ন্ত্রণ করতেছে। তাইলে এটা এই জন্য এটার নামটা কি? আর ওইগুলা নিয়ন্ত্রণ করতেছে কি অনিচ্ছিক পেশি। এই যে সবকিছুই তোমার কি প্রাণীর ইচ্ছা নির্ভর না, তাইলে এই জন্য এটাকে অনিচ্ছিক পেশি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, হৃৎপেশিতে একটু দেখবো আমরা, এই যে হৃৎপেশির গঠন। হৃৎপেশিতে আমরা দেখবো, হৃৎপেশিতে তোমার গঠনের দিক থেকে এটা একটু অনিচ্ছিক পেশির মধ্যে। হৃৎপেশিটা অনিচ্ছিক পেশি, কারণ এটাও তোমার নিজের ইয়া থাকে না, বাট একটু ডিফারেন্স, মানে একটু তাও এটাকে আলাদা করা হয়েছে, সবকিছু থেকে আলাদা করা হয়েছে, এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে হলো তোমার, আমরা এখানে দেখছিলাম যে মায়োফাইব্রিল গুলা এখানে সমান্তরাল, একটা আরেকটাকে ছেদ করে না, ঠিক আছে। বাট এখানে মায়োফাইব্রিল গুলা আড়াআড়ি ভাবে অবস্থান করে, দেখো এইভাবেও গেছে, এভাবে গেছে, অনুদৈর্ঘ্য রেখাও আছে, অনুপ্রস্থ রেখা আছে, এই জন্য একটু ডিফারেন্ট এটা থেকে। এই পেশিতন্তুগুলো অনিয়মিত ভাবে জালের মতো সৃষ্টি করে, এখানে যেমন একদম সমান্তরাল ইয়া সৃষ্টি করছে, এখানে একটা জাল, দেখো একটা জাল দেখতেই পাইতেছো তোমরা, একটা জালের মতো গঠন করে, ঠিক আছে। জালের মতো গঠন করে। নিউক্লিয়াসটি কেন্দ্রস্থলে অবস্থান করে আগের মতোই, আর ব্যাস ট্যাস দেওয়া আছে, এগুলো দেখো তোমরা। ঘন পর্দা বিশিষ্ট অনুপ্রস্থ রেখা সৃষ্টি করে, এই যে দেখো, এই যে দেখো একটা, এই যে দেখো এই যে রেখাগুলো, ঘন প্রস্থ। কিছু রেখা আছে যাদের প্রস্থটা একটু বেশি হয়, ঠিক আছে। মানে একটা জাস্ট একটা সবকিছুকে একসাথে রাখার জন্য, একটা টাইট ভাবে বেঁধে রাখার জন্য, এটাকে আমরা বলি ইন্টারকলেটেড ডিস্ক বলি। এটা আমাদের কিন্তু অনিচ্ছিক পেশিতে থাকে না, কিছুটা ডিফারেন্স আছে, এটাই বললাম যে এই তন্তুগুলার কাঠামোটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এটা হলো একটা প্রধান বৈশিষ্ট্য। তোমার একমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরেই এই ধরনের টিস্যু, মানে পেশি টিস্যু পাওয়া যায়, মানে এই যে ইন্টারকলেটেড ডিস্কটা এই যে এরকম
ঘন প্রস্থ বিশিষ্ট তন্তু যেটাকে তোমার বাউন্ড করে রাখতেছে, এগুলাকে একসাথে জোড়া করে রাখতেছে, এগুলো মাত্র হৃৎপেশিতেই দেখা যায়। আচ্ছা, এখানে তোমরা এটার কাজ যদি আমরা বলি, এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত, কখনো ক্লান্ত হয় না। তোমার হৃৎপিণ্ড কখনো কিন্তু থামতেছে না, হৃৎপিণ্ড কিন্তু তুমি খাও বা না খাও, তুমি কিন্তু সবসময় পাম্প করতেছে, ঠিক আছে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এটা কি তোমার ওই সংকোচন প্রসারণের কারণে কি দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা কি হইতেছে, নিয়ন্ত্রিত হইতেছে। আর হৃৎপেশির কার্যক্ষমতাও কিন্তু প্রাণীর ইচ্ছা নির্ভর না। তুমি ইচ্ছা করলে হৃৎপেশি বন্ধ করে রাখতে পারো না, ইচ্ছা করলে তুমি এটাকে ওপেন করতে পারো না। হ্যাঁ, তুমি এটাকে অনেক সময় শ্বাস বন্ধ রেখে আটকে রাখতে পারো, বাট তাও হৃৎপিণ্ডটা পাম্প করতেছে, ফুসফুস পাম্প করতেছে না। ইচ্ছা নির্ভর না। তাহলে এটাকে একদিক থেকে অনিচ্ছিক পেশি বলা হয়, কিন্তু গঠনের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। ঐচ্ছিক পেশিগুলোর গঠন একটু ডিফারেন্ট, বাট কাজগুলা যেটা, মানে তোমার যে ইচ্ছা নির্ভর না, এই দিক থেকে আমি এটাকে অনিচ্ছিক পেশিও বলতে পারি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, যেটা আমাদের ঐচ্ছিক, যেটাকে আমরা ইচ্ছা মতো চালাইতে পারি, এটা হলো, এগুলার অনেকগুলা নাম আছে, নামগুলো আমি বলতেছি। কঙ্কাল পেশিও বলা হয়। কঙ্কাল পেশি কেন বলা হয়? সেগুলো হাড়ের সাথে, হাড়ের আশেপাশে থাকে, যেগুলো তুমি ধরো হাতের হাড়, পায়ের হাড়, এই জন্য এটা কঙ্কাল পেশি বলা হয়। রৈখিক, চিহ্নিত, আমি রৈখিক কেন এটা বলতেছি। আর হলো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি বলা হয় এটাকে। প্রাণীদেহের অংশগুলো সাধারণত আমাদের মাংস বলে থাকি, প্রকৃতপক্ষে সেগুলাই ঐচ্ছিক পেশি। এই যে প্রাণীদেহ যেগুলোকে আমরা মাংস বলি, মাংসপিণ্ড বলি, সেগুলাই আমাদের কি, ঐচ্ছিক পেশি। কোষগুলো দেখতে নলাকার, এই যে মাংসের গঠনটা, আচ্ছা আমি তো আর কাইটা দেখাইতে পারবো না, যেগুলো যে মাংসের গঠনগুলো যে এরকম নলাকার নলাকার কয়েকটা করে, এই যে মাঝখানে মাঝখানে আবার কি থাকে, এই যে বিভিন্ন পর্দা টর্দা থাকে, এরকম নলাকার নলাকার ইয়েগুলা থাকে, ঠিক আছে। আচ্ছা, এগুলা তোমার 1 থেকে 4 সেন্টিমিটার, 10 থেকে 40 মাইক্রোমিটার এরকম ব্যাস দেওয়া আছে। তাই কোষগুলো দেখতে সুখা তন্তুর মতো, মানে বলে আখ্যায়িত করা হয়, পেশি তন্তুর মতো। তন্তুগুলো তোমার আলাদা বা বিকৃত বা গুচ্ছবদ্ধ থাকে, এই যে দেখো তন্তুগুলো, এই যে দেখো গুচ্ছবদ্ধ থাকে, এই যে দেখো। আচ্ছা, আমি এটা একটু একটু দেখাই এটা। এই যে দেখো, প্রত্যেকটা দেখো এই যে একটা করে ভাগ, এই যে একটা করে ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই যে কয়েকটা ভাগ আছে এখানে, এগুলা মাংসপিণ্ড গঠন করে। এই যে প্রত্যেকটা ভাগের মধ্যে যে এই যে দেখতেছো না, ফোঁটা ফোঁটা বা একটা সুতা দিয়ে ওদিক চলে গেছে, ভিতর দিকে চলে গেছে, প্রত্যেকটা সুতা ভিতর দিকে চলে গেছে, এই এগুলাকে বলা হয় মায়োফাইবিল তন্তু। এই মায়োফাইবিল তন্তু কি থাকে, ই থাকে না, আলাদা কিন্তু থাকে না, বিক্ষিপ্ত থাকে না, এগুলা কিন্তু একটা গুচ্ছ আকারে দেখো। এই যে দেখো, এখানে আবার একটা করে ভাঙা ভাঙা দেখাইছে, একটা টুকরাকে এখানে নিয়ে আসছে। মায়োফাইবিল গুলা দেখো কি করছে, একদম গুচ্ছ আকারে আছে, এগুলা কিন্তু তোমার কি নাই, বিক্ষিপ্ত ভাবে নাই, ঠিক আছে। এই গুচ্ছগুলাকে তোমার বলা হয় ফ্যাসিকুলাস। তোমরা এগুলার নামগুলা দেখবা, ফ্যাসিকুলাস বলা হয়, ঠিক আছে। প্রতিটি গুচ্ছ যোজক টিস্যু নির্মিত আবরণাবৃত। এই যে গুচ্ছগুলা দেখো, এই যে দেখো তোমার এই যে এখানে, এই যে যে মাঝখানে যে এই যে এই ভাগটার এই ভাগটার মাঝখানে যে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হয় প্যারিমাইসিয়াম, ঠিক আছে, প্যারিমাইসিয়াম। এখন তো বড় গুচ্ছ গঠন করে। আর দেখো বড় গুচ্ছ যেটা গঠন করছে, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই যে কতগুলা ভাগ দিয়ে যে বাইরে একটা দেখো একটা আবরণ আছে, এই যে আবরণটা, এই আবরণটার নামটা কি বলছে, অ্যাপিমাইসিয়াম বলছে। বুঝতে পারছো, দুইটা আবরণ, একটা হলো ভিতরের আবরণ, একটা হলো কি, অ্যাপিমাইসিয়াম। ভিতরের আবরণটাকে কি বলা হয়, প্যারিমাইসিয়াম, বাইরের আবরণটাকে বলা হয় অ্যাপিমাইসিয়াম। আর যে গুচ্ছগুলো, এই গুচ্ছগুলাকে বলা হয় ফ্যাসিকুলাস, ঠিক আছে। আর যে গুচ্ছের ভিতর যে তন্তুগুলো, এই তন্তুগুলাকে পেশি তন্তু বা মায়োফাইবিল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যোজক টিস্যু এগুলো তো অবস্থান করে। পেশি তন্তু সার্কুলাম নামক স্পষ্ট আবরণ দিয়ে গঠিত। এই প্রত্যেকটা তন্তু, আমরা যেগুলো তন্তুগুলো আবার আবরণ আছে, তন্তুগুলোর মধ্যে আবরণ আছে, যেগুলোকে আমরা সার্কুলামও বলি, এর আগেই দেখে আসছি। এর মধ্যে প্রায় কয়েকশো গোলাকার, নিচের দিকে কয়েকশো গোলাকার কি পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায়। নিউক্লিয়াসের কোনো অভাব নেই, এখানে অনেক নিউক্লিয়াস দেখা যায়। প্রত্যেকটি মায়োফিলামেন্ট পাওয়া যায়। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন আছে, আমরা দেখছিলাম। আমরা টিস্যুর মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, একটা অ্যাক্টিন এবং মায়োসিন। অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই অনুপ্রস্থ রেখাগুলো দেখা যায় পর্যায়ক্রমে কিছু, এই যে দেখো, এই যে রেখাগুলো, এই যে রেখাগুলো, এগুলো তুমি নর্মালি দেখবা না। গরুর মাংস তোমার সামনে এনে দিলে এরকম লেখা দেখবা, কখনোই দেখবা না। এগুলা কিভাবে দেখবা, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখবা। এই যে রেখাগুলা দেখা যায়, উপরে যে রেখাগুলা দেখা যায়, এই রেখাগুলা কি, রেখাগুলার কারণে এটাকে রৈখিক পেশি বলা হয়। আর এটার মধ্যে তুমি এটাকে কি করতে পারো, মুভ করতে পারো, এই জন্য এটাকে আমরা কি বলি, মুভ করতে পারার কারণে এগুলাকে আমরা কি বলি, ঐচ্ছিক পেশি বলি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, কাজ বা অবস্থান। বড় বড় অস্থির সঞ্যোগস্থলে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়।
কিছু কিছু জায়গায় আছে যেমন চোখে, জিহ্বায়, গলবিলে এগুলার অবস্থান করে। আচ্ছা, হাতে পায়ে তো বুঝতেই পারতেছো, তুমি হাতকে পাকে এই যে দেখো মাসেল এখানে দিছে, হাতের মাসেল পায়ের মাসেল দিছে, এগুলা তুমি কি নড়াইতে পারতেছো, এগুলা তো বুঝতেছো। আরো কিছু জায়গায় থাকে চোখে, তুমি চোখ কিন্তু নাড়াইতে পারতেছো নিজের ইচ্ছায়, চোখ কিন্তু তুমি এদিক এদিক করতে পারতেছো, তাহলে এখানে অনেক ঐচ্ছিক পেশি আছে। তারপরে তুমি কোথায়, জিহ্বায়, জিহ্বা কিন্তু নাড়াইতে পারতেছো, তাহলে জিহ্বার মধ্যে অবশ্যই ঐচ্ছিক পেশি আছে। গলবিলেও আছে। গলবিলে কিরকম, তুমি ধরো হঠাৎ খাইলা খাইলা, তুমি কিন্তু ঢোক গিললা, ঢোক গিলে তুমি খাবারটাকে ভিতরে পাস করে দিলে, এটা কিন্তু তুমি নিজের ইচ্ছায় করতে পারো। তুমি চাইলে মুখের মধ্যে খাবার রেখে দিতে পারো, আবার কি পাস করে দিতে পারো, তখন কিন্তু ঐচ্ছিক পেশির কাজ আছে। আচ্ছা, এবার কাজগুলো দেখি। সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত। আমরা অনৈচ্ছিক পেশির গুলা কি দৃঢ় দেখছিলাম, বাট এগুলা খুবই দ্রুত এবং শক্তিশালী। হাত এবং পায়ের বড় বড় অস্থি সহ দেহের অস্থি সঞ্চালনের জন্য এই পেশি কলাই দেয়, মানে তোমার ধরো অনেক দ্রুত তুমি দৌড়াইতে পারো, তুমি হাতের কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারো, এগুলা কি তোমার এই পেশির কারণেই হয়ে থাকে। চলনটাও তোমার, প্রাণী দেহের চলনটা এই পেশির মাধ্যমেই হয়। ঠিক আছে, অ্যামিবার চলন আর প্রাণীদেহের চলন কিন্তু সেম না। ঠিক আছে, পেশির কাজ পেশির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় বলে এটাকে আমরা কি বলি, ঐচ্ছিক পেশি দিয়ে আখ্যায়িত করি। এই যে পেশি পড়লাম, পেশিটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো পেশি টান দেয় ধাক্কা দেয় না, নেক্সট ক্লাসে দেখবো। তারপরে কঙ্কালের কার্যক্রম বা রডস এবং লিভার দেখবো, লিভার কিভাবে কাজ করে। তারপরে হলো তোমার কিভাবে আমরা পা বাঁকাই, পা সোজা করি, এটাও আমরা দেখবো। তারপরে তোমার ধরো, এরপর আমরা দেখবো বিভিন্ন সমস্যা, আমাদের হাড় কিভাবে ভাঙে, তারপরে পা কিভাবে মচকায়, এগুলা দেখবো। এগুলোর প্রাথমিক চিকিৎসা দেখবো, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। বাট আমরা যে পেশিগুলো পড়লাম, এই পেশিগুলোর একটা সামারি বললে, ওই অনৈচ্ছিক পেশিগুলো তুমি ইচ্ছা মতো নড়াইতে পারো না। ঠিক আছে, অনৈচ্ছিক পেশির মধ্যে তোমার আড়াআড়ি দাগও দেখা যায় না। আর হৃৎপেশিও এক ধরনের অনিচ্ছিক পেশি, বাট ওইখানে তোমার গঠনটা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলো কি কি, মানে একটু আড়াআড়ি দাগ দেখতে পাওয়া যায়। আর তারপরে যে তোমার যেই একটা ইয়া দেখলাম আমরা, দেখি আমরা এটা কি যেন ছিল, এই যে তোমাদের এটা ইন্টারকালেটেড ডিস্ক যেটা আছে, এই ডিস্কটা দেখতে পাওয়া যায়, এটা অনিচ্ছিক পেশিতে নাই, বাট কাজটা অনেকটাই অনিচ্ছিক পেশির মতো। তোমার এখানে কোনো নিয়ন্ত্রণ, তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওটা দেহ নিজেই কি নিয়ন্ত্রিত করে, নিজেই ওইটা কি চালনা করে, নিজেই ওইটাকে কন্ট্রোল করে, তোমার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট না। এই জন্য এটাকে মাঝে মাঝে অনিচ্ছিক পেশি বলা হয়। আর ঐচ্ছিক পেশি তো তুমি নিজের মতো ইয়া করো, যেগুলো তোমার কোথায় থাকে, যে আমরা মাংসপিণ্ড যেগুলোকে বলি, সেগুলোই আমাদের কি তোমার ঐচ্ছিক পেশি। তো পেশি নিয়ে পড়বা, পেশির ডিফারেন্স পড়বা, এই পেশির মধ্যে ওই পেশির পার্থক্যটা পড়বা, পার্থক্যটা নিজে নিজে বানায় পড়বা। এখানে তোমরা পার্থক্য দেওয়া আছে ব্যবহারিক, আমি একটা জায়গায় দেখতেছি পার্থক্য দেওয়া আছে। মসৃণ পেশি আর হৃৎপেশি দুইটার মধ্যে পার্থক্য। মসৃণ পেশি মানে কি, অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে তোমার এই পার্থক্যটা বিভিন্ন জায়গায় কি করা আছে, দেওয়া আছে। তোমরা দেওয়া আছে ওগুলো পড়বা। পড়ে তোমার শিখবা, কারণ বায়োলজি তোমাকে স্যার যতটুকু পড়াবে ওইটুকু তুমি অবশ্যই ওইটুকুতে রাখবা না। বায়োলজি জিনিসটা নিজের উপর বেশি, স্যারের থেকে নিজের উপর বেশি। স্যার জাস্ট দেখাই দিবে কিভাবে পড়বা ওইটাই, আর দু একটা জিনিস বুঝাই দিবে। আর বাকি জিনিসগুলো তোমাকে কেমিস্ট্রি ফিজিক্সের মতো না যে তোমাকে টপিক বাই টপিক একদম লাইন বাই লাইন বুঝাই দিবে। বায়োলজির অনেকটা নিজের থেকেও পড়তে হবে। ঠিক আছে, তোমাদের যাদের ইয়াতে মেডিকেলে যাদের ইচ্ছা আছে, অবশ্যই তোমরা নিজের থেকে পড়বা, নিজের থেকে জানবা, জানা জরুরি আসলে। ঠিক আছে, আমরা যেটা, আচ্ছা আমি আহ, কি যেন তোমাদের যেটা বলছিলাম, আমি আজকের ক্লাস এখানে শেষ করব। আমার আজকে আর টপিক নাই, আমরা নেক্সট ক্লাসে দেখবো বাকি টপিক। এই অধ্যায়টা একটু টাইম লাগতেছে, এই অধ্যায়ের জিনিসগুলা প্রত্যেকটা ব্যাখ্যা করতে একটু টাইম লাগে, এই জন্য এটা একটু টাইম লাগতেছে। অন্য অধ্যায় যেমন একটু সহজ টাইপের ছিল, বা তোমরা আগেও অনেক কিছু জানো, বাট এই অধ্যায়ে তোমার একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। প্রত্যেকটা চিত্রের মধ্যে অনেক কিছু থাকে, এই জন্য এটার মধ্যে তোমার একটু টাইম লাগতেছে। ঠিক আছে, হাড়ের গঠন, অনেক হাড়, এখানে 206টা হাড় আমাকে ব্যাখ্যা করতে ইয়া করতে হবে। তারপর পেশি নিয়ে ব্যাখ্যা করতে হবে, অনেক ইয়ে আছে, এই জন্য এটা একটু টাইম লাগতেছে। এটা হয়তো আরো একটা দুইটা ক্লাস লাগবে এটা শেষ হতে। তাহলে আমাদের সেকেন্ড পেপার তোমাদের সপ্তম অধ্যায় পর্যন্ত আশা করি শেষ হয়ে যায়, এটা শেষের দিকে মানে একদম। আর একটা ক্লাসই হয়তো শেষ করে ফেলবো, বা দুইটা ক্লাস লাগবে এটা। ঠিক আছে, আর হলো কেমিস্ট্রি, যেটা তোমাদের বলছিলাম, কেমিস্ট্রি আমি একটু আগে যে কথাটা বলছিলাম, কেমিস্ট্রি আমাদের ফোর্থ চ্যাপ্টার একদম শেষ, আমরা শেষ বললেই বলে। পিএইচ একটু টপিক আছে, ওইটা তোমার 10 মিনিটের মতো লাগবে, 5-10 মিনিটের মতো কথা বললেই হবে। আর ফিফথ চ্যাপ্টার যেটা, আমি এক ক্লাসে শেষ করে দেবো, কারণ এটা মুখস্থের উপর, তোমাকে বলে দিবো এটা এটা মুখস্থ, এটা বোরিং একটা চ্যাপ্টার, বুঝানোর খুব বেশি কিছু নাই, বাট এটা একটু মুখস্থ করতে হবে তোমাদের। তো ওইটাও তোমার এক ক্লাসের বেশি লাগবে না। তো আমাকে একটু জানাবা কেমিস্ট্রি আমরা এরপর কি পড়বো, তাহলে আমাকে ওইভাবে ইয়া করতে হবে, ওইভাবে আমাকে লেকচার বানাতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করো, নাহলে আমি আমার ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।
ওকে, কেউ যখন কোনো কোশ্চেন করতেছে না তাহলে শেষ করে দিচ্ছি।